ব্যাংকের তো একটা হিসাব আছে যে স্ট্যান্ডার্ড হিসাব একটা, সেটা থাকে, কিন্তু আইএমএফ আবার যেই হিসাবটা করে ডিস্ট্রেসড অ্যাসেটের, আপনি মনে হয় ওইটা বলেছেন যে ডিস্ট্রেস অ্যাসেট, এবং ডিস্ট্রেস 5 লক্ষ কোটি না, আরও বেশি। ইনফ্যাক্ট 2024 জুন পর্যন্ত যেই হিসাব, সেখানে তো স্ট্যান্ডার্ড যে রেকগনাইজড এনপিএল সেটা ছিল 2,11,391 কোটি টাকা। তারপরে আরও বাকি যেগুলো, যেমন আপনার রিশিডিউলড এবং রিস্ট্রাকচার্ড, আউটস্ট্যান্ডিং রিটার্ন অফ, স্পেশাল মেনশন অ্যাকাউন্ট, আন্ডার কোর্ট স্টে অর্ডার, এইগুলো যোগ করলে 6,75,030 টাকা। These are all distressed assets, these are not NPL. আর আপনারাই জানেন যে এই টাকাগুলি পরে কোথায় কবে আসবে, গড নোজ। আমার যেটা বলার কথা সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের যে এই অটোনমিটা, এটা তো টোটালি ভেঙে পড়েছে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে, এবং সেই জন্যই আমরা বলছি যে স্বায়ত্তশাসনটা মানে অটোনমিটা পুনর্স্থাপন করা, এবং সেটার জন্য কিছু ইমিডিয়েট করা যায়, ইমিডিয়েট কিছু, এবং উনি বলেছেন যে লং টার্ম কিছু এবং মিড টার্মও কিছু। ইমিডিয়েটের মধ্যে হচ্ছে যে এই ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট বারবার যে পরিবর্তন হচ্ছে ওই পরিবারতন্ত্র করার জন্য, এটা কিন্তু কার আন্ডারে, আন্ডার দ্য ওয়াচ অফ বাংলাদেশ ব্যাংক হয়েছে। সুতরাং বাংলাদেশ ব্যাংকের যে শক্তিশালী অবস্থান সেইটা পুনরুদ্ধার করা, এবং বাংলাদেশ ব্যাংকের আমরা বলি যে শক্তিশালী করার জন্য আইন করতে হবে, কিন্তু বাংলাদেশ ব্যাংক অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003 যথেষ্ট শক্তি দেওয়া আছে, স্বাধীনতা দেওয়া আছে, এক্সারসাইজ করা যায় না। কারণ এখানে কারা গভর্নর হচ্ছে, গত 3টা রেজিমে কারা হয়েছে, তো পলিটিক্যালি অ্যালাইন্ড, লয়াল, এবং এই বাংলাদেশ ব্যাংকের এখানে নীতিমালাই বলা আছে যে গভর্নর কারা হতে পারবে। সরকারের আমলা, বর্তমান এবং অতীত, কোনো আমলা বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিংবা ডেপুটি গভর্নর হতে পারবে না। কিন্তু আমরা দেখলাম গত 2টা টার্মে কিন্তু এটা ব্যত্যয় করা হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই এখন তো অনেক ধরনের রিফর্ম হচ্ছে, এই রিফর্মের সাথে হিউম্যান রিসোর্স এবং স্কিল এইটা কিন্তু খুবই দরকার। বিএফআইও অনেক ভালো কাজ করছে, কিন্তু যেই ধরনের এই যে স্টোলেন অ্যাসেট রিকাভার করা, এনপিএল গুলাকে রিকাভার করা, এনপিএলগুলোকে, দুর্বল ব্যাঙ্কগুলোকে কী করা হবে, উনি বলেছেন ব্যাংক রেজলিউশন হলে এটা মার্জারের দিকে যাব নাকি আমরা এএমসি করব, অনেক ধরনের রয়েছে। তো সেইখানে স্কিলস খুবই দরকার। আর এফআইডির ব্যাপারে আমাদের সবসময় একটা অবজারভেশন, সেটা হচ্ছে যে এখানে একটা দ্বৈত প্রশাসন চলছে, ডুয়াল রেগুলেশন। এই ডুয়াল রেগুলেশনটা বন্ধ না করলে বাংলাদেশ ব্যাংক স্বাধীনভাবে কাজ করতে পারবে না। কারণ এইটা কেন 2010 সালে এটা প্রতিস্থাপন করা হয়েছিল, একবার বন্ধ করা হয়েছিল, আবার এটাকে পুনঃস্থাপন করা হয়েছে, কারণ এটা রাজনৈতিক একটা, ওখানে লবিং করার একটা জায়গা। সেখানে কোন ব্যাংকে কোন ডিরেক্টরদেরকে দেওয়া হবে, বোর্ডে কোন ডিরেক্টররা থাকবে, এমনকি ম্যানেজমেন্টে কারা থাকবে, সেই সিদ্ধান্তগুলিও ওখানে হয়ে থাকে। তো এই রকম একটা প্র্যাকটিস এটার যদি থাকেই, অনেকে ওনারা প্রতিবাদ করেন, যেই ধরনের কাজ ওগুলো তো বাংলাদেশ ব্যাংকও করতে পারে একটা কয়েকজন অফিসার নিয়ে, আর যদি থাকেই এই বাংলাদেশ ব্যাংকের উপরে এটার নজরদারি করাটা কাট অফ করতে হবে টোটালি। এই যে আমাদের সাইবার সিকিউরিটি অ্যাটাক হলো, সাইবার অ্যাটাক হলো বাংলাদেশ ব্যাংকের উপরে, সো সেখান থেকে যে টাকাটা চলে গেল, সিআইডি রিপোর্ট দেওয়ার কথা, 80 বার এই রিপোর্ট হয়েছে, স্থগিত হয়েছে, বারবার ডেট পার হয়ে যাচ্ছে। কেন রিপোর্টটা জনসমক্ষে আসছে না? এটা হয়তো কোনো ধরনের সেন্সিটিভিটি রয়ে গেছে, থাকতে পারে। ওনারা বলছেন যে, নীতি নির্ধারকরা বলছেন যে যেহেতু কেস বাইরেও, দেশের বাইরেও চলছে, এখানে কোনো একটা তথ্য বের হয়ে গেলে হয়তো বাইরের কেসটা দুর্বল হয়ে যাবে, কিন্তু সেটাও তো আমরা শুনছি না সিআইডির কাছ থেকে, যে কিংবা সরকারের একটা ফর্মাল জবাব আমরা পাইনি। তো এইরকম যে এটা কিন্তু যদি না আমরা ডিগ ডাউন করি এবং না প্রকাশ করি, তাহলে একটা ইম্পিউনিটি, এই যে কালচার অফ ইম্পিউনিটি, এটা কিন্তু চলতে থাকবে পরবর্তীতে। অর্থ ঋণ আদালত এবং ব্যাংক্রাপসি অ্যাক্ট, এগুলো আসলে এগুলাকে মডার্নাইজ করা, আপডেটেড করা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। মূল বিষয়টা হচ্ছে একটা, যে আর তো কয়েক মাস পরেই ইলেকশন হচ্ছে, তো তখন রাজনৈতিক সরকার আসলে এই যে এই পদক্ষেপগুলি, এত ভালো পদক্ষেপগুলি, এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলিও কিন্তু বিভিন্নভাবে সহায়তা করছে, এগুলো কিন্তু একটা, যদি রাজনৈতিক সদিচ্ছা না থাকে, সবই কিন্তু একটা ধুলায় মিশে যাবে। তো এই জিনিসটা তখন একটা খুবই স্যাড বিষয় হবে, খুবই দুঃখজনক যে একটা
শুরু হয়েছে একটা প্রক্রিয়া, সেটা বন্ধ হয়ে যায়। আমরা কিন্তু 90-এর দশকে, 2000 সালের দশকে, ওই দশকে ছোট ছোট আকারে হলেও কিন্তু ব্যাংকিং রিফর্মের অনেক উদ্যোগ নেওয়া হয়েছিল, ফলাফলও দেখা গেছে। কিন্তু তারপরে যে এই যে কালচার, এই রাজনৈতিক কালচারের সাথে মিলেমিশে এই ব্যাংকের সিদ্ধান্তগুলি নেওয়া হয়, এটার ফলেই কিন্তু ব্যাংকটার দুর্দশাগ্রস্ত হয়েছে। সুতরাং সর্বশেষ কথা হচ্ছে, রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে এটা যদি আমরা এগিয়ে নিয়ে না যাই, তাহলে ব্যাংকিং খাতের যে একটা সম্ভাবনা রয়েছে সেটা আমরা